টক, ঝাল, মিষ্টি আমের আচার। এই আচারটি তৈরি করে ১ বছর সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু রোদে দেওয়া আমের আচার। রোদ থাকতে এই আচারটি তৈরি করে স্টোর করে রাখেন সারা বছরের জন্য। আর যারা আচার পছন্দ করেন আমি আশা করছি সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি খোসা সহ তৈরি করেছি। দেখেন খোসাটা কত নরম এবং সফট হয়ে গিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ রোদে দিয়ে আমি আচারটা তৈরি করেছি। এটা কোনো প্রকার ভিনেগার ব্যবহার করি নাই, যেহেতু এটাতে পানি নাই। এটা এমনিতেই সংরক্ষণ করা যাবে। আর ডুবোতেলেও রেখে দিতে হবে না। গায়ে মাখা তেল দিয়ে আচারটা সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু টক ঝাল মিষ্টি। আমি প্রথমে আমগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে লবণ পানিতে প্রায় ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যেন চামড়ার যে কষটা আছে আর ভিতরে টক বেশি থাকলে টকটা কিছুটা সরে যাবে। এজন্য লবণ পানিতে ০.৫ ঘন্টা প্রায় ১ ঘন্টা রেখে দিলেও দিতে পারেন। রেখে দিয়ে কিছুক্ষণ মানে টক ভাবটা সরিয়ে যাওয়ার জন্য আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ভালো করে আবারও পানিটা ঝরিয়ে তারপরে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর মসলা মাখিয়ে রোদে শুকিয়ে নিব, যেন ভিতরে যে লবণটা পানিতে ভিজিয়ে রেখেছি অনেকটুকু পানি চুষে নিবে। ওই পানিটা যেন খুব ভালো করে শুকিয়ে যায়, এর জন্য আমি রোদে শুকিয়ে নিব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে এরকম ডুবো পানিতে ডুবিয়ে রাখবো প্রায় ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট পর আমি ফিরে আসছি। দেখেন আমার ৩০ মিনিট পর আম থেকে কিছুটা কষ আর লবণ কষ আর টকটা কিছুটা বের হয়ে যাবে। এখন আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আমি এখন পানি ঝরিয়ে নিয়ে তারপরে শুকনো মশলাগুলো মেখে তারপর রোদে শুকিয়ে নিব। এখানে ২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে আমি সরিষা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো প্রকার বাটা মসলা ব্যবহার করিনি, যেহেতু আমটা আগে ভিজিয়ে রেখেছি। এখানে কিছুটা পানি রয়ে গেছে, এই জন্য পানিটার মধ্যে আমি শুকনো মশলা দিয়ে মেখে নিলেই হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচারে একটু লবণের পরিমাণটা একটু বেশি লাগে আর স্বাদটাও ভালো হয়। আমি এখন সরিষা বাটাটা প্রায় ৩ টেবিল চামচের মতো টোটাল দিয়েছি। আর লবণ আর হলুদ মরিচ দিয়ে খুব ভালো করে কষলে আমের গায়ে মেখে নিব। খুব ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তখন লবণ দিয়ে মেখে নেওয়ার পরে ভিতর থেকে কিছুটা পানি বের হবে। ওই পানি দিয়ে আমার মশলাটা প্রায় মাখা মাখা হয়ে যাবে। এই পর্যায়ে আমি যখন মশলাটা একটু মাখা ভিজে আসবে, শুকনো মশলা ব্যবহার করেছি যেন ভালো করে আমের গায়ে লেগে যায়, এজন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা আমের টুকরোর গায়ের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে একটা একটা করে আমি একটা ট্রেতে মেলে তারপরে রোদে শুকাতে দিব। এখন যে পরিমাণ কড়া রোদ পড়ে আর তাপমাত্রাটা একটু বেশি রয়েছে, একদিনে সম্পূর্ণ সারাদিনে রেখে দিলে রোদের মধ্যে আপনি এটা একদম শুকিয়ে যাবে। আর যদি আপনার বাসায় রোদ না থাকে, ফুটন্ত গরম পানির পাতিলের উপর রেখে দিলেও একটু টেনে আসবে। ওইটা দিয়েও আপনি আচারটা তৈরি করতে পারেন। আর একটু ভালো করে টেনে নিলে আপনার আচারটা গায়ে পানি না থাকলে আপনার আচারটা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আর ভিনেগারও লাগবে না। এর জন্য ভালো করে টানিয়ে নিলে হবে। দেখেন এরকম শুকনো করে আমি নিয়ে নিয়েছি। আমি এজন্য আমগুলোকে মোটা ফালি করে কেটে নিয়েছি। আমের কিছুটা টেনে যাওয়ার পরে একটু আরো ছোট হয়ে যাবে টুকরোগুলো। এখন এই পর্যায়ে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে আমি আচারটা তৈরি করে নিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি প্রায় ১ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন প্রায় ১.৫ টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। সবগুলো মশলা আমি মিশিয়ে পাঁচফোড়ন যে যতগুলো মশলা থাকে সবগুলো মশলা আমি মিশিয়ে নিজে বাসায় তৈরি করেছি। বাইরের গুলোতে ময়লা থাকে, তাই আমি বাইরের পাঁচফোড়নটা ব্যবহার করি না। আমি আলাদাভাবে মশলাটা কিনে নিই। এখন আমগুলোকে দিয়ে পাঁচফোড়নে যখন একটু ফ্লেভার ছড়াবে, তখন আমি যে শুকিয়ে রেখেছি আমগুলোকে দিয়ে চুলার তাপ একদম মিডিয়ামে রেখে আমগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার তাপ কোনো মতে বাড়ানো যাবে না, তাহলে আমের গায়ে যে মশলাটা ওইটা পুড়ে যাবে আর আমটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম হিটে এই আচারটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তৈরি করতে হবে, যেন আমার উপরে যে খোসাটা শক্ত না হয়ে যায়, খুব সফট ভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি সরিষা বেটে নিয়েছি। এটা ভিনেগার দিয়ে সরিষাটা বাটার চেষ্টা করবেন, কোনো প্রকার পানি ব্যবহার করার চেষ্টা করবেন না। দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ রসুন বাটা, রসুন আর আদা বাটা মিলানো দিয়ে দিয়েছি। আর সরিষা বাটা দিয়ে আরো কিছুক্ষণ মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিব। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, চুলার তাপ কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে কোনো প্রকার পানি নেই। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি কিন্তু বিট লবণ ব্যবহার করব, এর জন্য পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি সেই হিসাব রেখে। আর দিয়ে দিয়েছি আমি এখানে ১ চামচ চাট মসলার গুঁড়ো। এই আচারটার মধ্যে আমি একটু চাট মসলার গুঁড়ো ব্যবহার করে দেখেছি যে কেমন হয়। আচারটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বা একটা স্বাদ এসে গেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর
আর এক হাফ কাপের চেয়ে একটু বেশি আমি চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি আমি রেখে দিয়েছি, চিনি দিয়েছি। এই আচারটা হবে টক মিষ্টি ঝাল। আপনারা যদি আমের আচার দিতে চান কিছু, আমি কিন্তু টকের পরিমাণটা একটু বেশি থাকে, সেই হিসাব করে আপনারা চিনিটা ব্যবহার করবেন। পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেরকম পছন্দ করে। যেকোনো আচারের ক্ষেত্রে যদি আপনার টক আচারও তৈরি করেন তাহলে যদি একটু হালকা চিনি ব্যবহার করেন দেখুন এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই আসে। খুব ভালো একটা স্বাদ আসে। তাই চেষ্টা করবেন সামান্য হলে একটা চিনি ব্যবহার করতে। আমি কিন্তু এটা টক মিষ্টি ঝাল রাখবো, এজন্য চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি লো হিটে রেখে। চিনিটা প্রায় গলে এসেছে আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরকম যখন মশলাটা কষানো, চিনিতে পানিটা শুকিয়ে আসবে, তেলটা একটু ছেড়ে আসবে, ওই পর্যায়ে আমি টালা যে মশলাটা ব্যবহার করব ওই মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 2 মিনিট আরো কিছুক্ষণ রান্না করে নিব যেন মশলার ফ্লেভারটা আচারের ভেতরে ঢোকে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে টালা মশলাটা হচ্ছে আমার পাঁচফোড়ন গুঁড়ো আমি যে বাসায় তৈরি করেছি ওইটা থেকে 2 চা চামচ পরিমাণ মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে পরবর্তী দেওয়ার কারণ হচ্ছে আচারের গায়ে এই মশলার ফ্লেভারটা খুব ভালো স্ট্রং একটা ফ্লেভার আসে, এর জন্য পরবর্তীতে আমি আরো 2 চামচ মশলা দিয়ে দিয়েছি। এই আচারে কিন্তু আমি যখন রোদে শুকিয়েছি তখন কিন্তু আমি অনেক মশলা ব্যবহার করেছি, তা পরবর্তীতে তেমন একটু মশলা ব্যবহার করিনি, এমনিতেই মশলাটা অনেক হয়ে গেছে। এরকম খুব তেলটা যখন ছেড়ে এসেছে তখন আচারটা আমি নামিয়ে পরিবেশন করছি, আপনাদেরকে একদম প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত ইয়ামি এবং কত টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোত্থেকে আমার ভিডিওটি ফলো করেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।